নমস্কার বন্ধুরা, উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন? বলুন তো। এই সপ্তাহে মানে ৯ থেকে ১৩ই ফেব্রুয়ারি ২০২৬-এর সপ্তাহে নিফটি পড়েছে মাত্র ১%-এরও কম। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি, অল কোয়েট। কিন্তু আইটি সেক্টরে প্রায় ১১% ধস নেমেছে। ভাবুন তো, পুরো বাজার প্রায় শান্ত, কিন্তু একটা সেক্টরে যেন সুনামি এসে গেছে। এটা কি করে সম্ভব? এটাই তো এখনকার বাজারের সবচেয়ে দিলচাস্ত দিক। ওপর থেকে দেখলে মনে হয় জল শান্ত, কিন্তু জলের তলায় একটা অম্মুষ স্রোত বইছে। আর সেই স্রোতটাই সব কিছু উলটপালট করে দিচ্ছে। একদম। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বুঝব। দেখব কোন সেক্টরগুলো ডুবলো, কারা ভাসলো, আর এর পেছনের আসল কারণটা কি। হ্যাঁ, এটা বোঝা খুব জরুরি, কারণ এই চরিত্রটা না বুঝলে নিজের পোর্টফোলিওতে কিন্তু বড় ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তাহলে প্রথমে সংখ্যাগুলো যদি দেখি, নিফটি 50 পুরো সপ্তাহে পড়েছে 0.9% আর সেন্সেক্স 1.1%। মানে যে কেউ এই সংখ্যাগুলো দেখে ভাববে যে এটা একটা সাধারণ কিছুটা নেগেটিভ সপ্তাহ ছিল। ঠিক, কিন্তু আসল নাটকটা তো হলো সপ্তাহের শেষ দিনে, তাই না? শুক্রবার 13ই ফেব্রুয়ারি। এক্স্যাক্টলি। ওই একদিনেই তো পুরো সপ্তাহের ছবিটা বদলে গেল। নিফটি প্রায় ৩৩৬ পয়েন্ট আর সেন্সেক্স প্রায় ১০৪৮ পয়েন্ট পড়ে গেল। মানে ওই একদিনের পতনটা না হলে হয়তো সূচক সবুজেই বন্ধ হতো। কিন্তু প্রশ্নটা হলো, এই যে পতন, এই চাপটা কি পুরো বাজারের উপর সমানভাবে পড়েছে? বিলকুল না। এখানেই তো আসল গল্পটা লুকিয়ে আছে। একদিকে নিফটি আইটি সূচক সপ্তাহে প্রায় ১১% পড়েছে, আর অন্যদিকে নিফটি রিয়ালিটি। নিফটি রিয়ালিটি সূচক ৭.৭% বেড়েছে। মানে একই বাজারে দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ, একদিকে সুনামি আরেকদিকে বসন্ত। এটাকে বাজারের ভাষায় বলা হয় সেক্টরাল রোটেশন। মানে বিনিয়োগকারীরা এখন খুব বেছে বেছে টাকা ঢালছে। ওই যে একটা কথা ছিল না, এ রাইজিং টাইড লিফটস অল বোটস, জোয়ার এলে সব নৌকায় ভাসে। সেই দিন আর নেই। এখন জোয়ারটা খুব নির্দিষ্ট দিকে বইছে। বিনিয়োগকারীদের এখন খুঁজে বের করতে হচ্ছে কোন নৌকাটা সবচেয়ে মজবুত। আর এই সপ্তাহে সবচেয়ে দুর্বল নৌকা হিসেবে তো নিঃসন্দেহে আইটি সেক্টরকেই ধরা হচ্ছে। হ্যাঁ, মার্চ 2020-র কোভিড পতনের পর নিফটি আইটি সূচকের জন্য এটা সবচেয়ে খারাপ সপ্তাহ ছিল। প্রায় 10.8% পতন। হঠাৎ করে এমন কি ঘটল যে আইটির ওপর সবার এত অনাস্থা? এটা কি শুধু একটা সাময়িক আতঙ্ক? কারণটা কিন্তু ভারতে নয়। এর কারণটা খুঁজতে হলে আমাদের দেশের বাইরে তাকাতে হবে, বিশেষ করে আমেরিকার দিকে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একদম। এআই নিয়ে বিশ্বজুড়ে যে আলোড়ন তৈরি হয়েছে, তার একটা নেতিবাচক প্রভাব ভারতীয় আইটি সার্ভিস কোম্পানিগুলোর উপর এসে পড়েছে। একটা ভয় তৈরি হয়েছে। কিসের ভয়? ভয়টা হলো নতুন প্রজন্মের জেনারেটিভ এআই প্ল্যাটফর্মগুলো হয়তো কোডিং, টেস্টিং, ক্লায়েন্ট সাপোর্টের মতো অনেক কাজ মানুষের চেয়ে অনেক দ্রুত আর সস্তায় করে দেবে। কিন্তু এই এআই এর ভয়টা কি একটু অতিরঞ্জিত নয়? 10 বছর আগেও তো অটোমেশন নিয়ে একই রকম কথা হয়েছিল, কিন্তু টিসিএস, ইনফোসিস এর মতো কোম্পানিগুলো তো ঠিকই ব্যবসা বাড়িয়েছে। প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত। আর আইটি কোম্পানিগুলো নিজেরাও এআই এর উপর বিপুল বিনিয়োগ করছে, সেটাও সত্যি। কিন্তু এবারের পরিস্থিতিটা একটু অন্যরকম। কিভাবে? আগের অটোমেশনগুলো ছিল মূলত রুটিন কাজকে স্বয়ংক্রিয় করা, কিন্তু এখনকার জেনারেটিভ এআই সৃজনশীল এবং জটিল কাজও করতে পারে। ভারতীয় আইটি কোম্পানিগুলোর ব্যবসার মূল ভিত্তি হল বিলিং আওয়ার্স, মানে কতজন ইঞ্জিনিয়ার কত ঘন্টা কাজ করছে। যদি এআই একজন ইঞ্জিনিয়ারের কাজ 10 গুণ বাড়িয়ে দেয়, তাহলে ক্লায়েন্টরা কি আগের মতো 10 জন ইঞ্জিনিয়ারের জন্য টাকা দেবে? ও আচ্ছা, বিজনেস মডেলটাই একটা বড় প্রশ্নের মুখে পড়েছে। এক্স্যাক্টলি। বাজার এখন শুধু এদের বর্তমান আয় নিয়ে চিন্তিত নয়, বরং এদের ভবিষ্যৎ ব্যবসার মডেলটা নিয়েই সন্দিহান। তার মানে একটা ভ্যালুয়েশন রি-রেটিং হচ্ছে, তাই তো? একদম। বাজার এখন আইটি কোম্পানিগুলোকে নিয়ে প্রশ্ন করছে যে এআই এর যুগেও তাদের পুরনো বিজনেস মডেলের জন্য যে প্রিমিয়াম ভ্যালুয়েশন দেওয়া হতো, সেটা কি আর যুক্তিযুক্ত? এই অনিশ্চয়তার কারণেই বড় বিনিয়োগকারীরা আইটি থেকে টাকা বের করে নিচ্ছে। আর সেই টাকাটা কোথায় যাচ্ছে? এখানে কি রিয়েলিটি বা পিএসইউ ব্যাংকের মতো সেক্টরগুলোর কথা আসছে? ঠিক ধরেছেন। যখন বিশ্ববাজারের অনিশ্চয়তা আইটিকে আঘাত করছে, তখন দেশের ভেতরের অর্থনীতি বা ডোমেস্টিক ইকোনমি নির্ভর সেক্টরগুলো দারুণ ফল করছে। যেমন ব্যাংকিং সেক্টর? হ্যাঁ, সবচেয়ে বড় উদাহরণ।
SBI এর ফলাফল দেখুন, তাদের লাভ গত বছরের তুলনায় 24% বেড়েছে। এটা পরিষ্কার দেখাচ্ছে যে দেশে ঋণের চাহিদা জোরালো। আর শুধু SBI তো নয়, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার লাভও তো 33% বেড়েছে। ঠিক, এটা দেশের অটোমোবাইল, বিশেষ করে SUV সেগমেন্টের শক্তিশালী চাহিদার প্রমাণ। আবার টাইটেনের লাভ 61% বেড়েছে। মানে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। একদম, এই সবগুলোই ভারতের নিজস্ব কনজাম্পশন স্টোরির দিকে ইঙ্গিত করছে। বন্ধুরা, আজ আমি শুধু মূল ঘটনাগুলোর উপর একটু আলো ফেললাম, কিন্তু আপনি কি জানেন আমাদের WeLearnInvesting.com-এ এই পুরো সপ্তাহের ওপর একটা ফুল ইন-ডেপথ রিপোর্ট তৈরি করা আছে। হ্যাঁ, সেখানে প্রতিটি সেক্টরের চুলচেরা বিশ্লেষণ রয়েছে। কোন সেক্টরের কি অবস্থা, FII/DI ডেটার বিস্তারিত বিশ্লেষণ, কর্পোরেট ফলাফলের বিচার, সবকিছু বাংলাতে একেবারে প্রফেশনাল স্তরে। এই লেভেলের বাংলা ফিনান্সিয়াল অ্যানালিসিস আগে কোথাও ছিল না। আপনি সেখানে এই আলোচনার পডকাস্টও শুনতে পারবেন। শুধু WeLearnInvesting.com-এ যেতে হবে? হ্যাঁ, শুধু WeLearnInvesting.com-এ যান, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন আর পুরো ছবিটা দেখুন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি সিরিয়াসলি বিনিয়োগ শিখতে চান, এটা মিস করবেন না। লার্ন মোর, আর্ন মোর। আচ্ছা, আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখতে পারি। প্রথম শিক্ষা, শুধু সূচক দেখলেই চলবে না। একদম, নিফটি বা সেন্সেক্স দেখে পুরো বাজারের স্বাস্থ্য বোঝা যায় না। ভেতরের সেক্টরগুলোর অবস্থা জানাটা অনেক বেশি জরুরি। আর কোন সেক্টরে এখন শক্তি আর কোথায় দুর্বলতা, তার সম্পূর্ণ ডেটা ব্রেকডাউন তো আমাদের অ্যাপে পাওয়া যাবেই। দ্বিতীয় শিক্ষাটা হলো বিশ্ববাজারের প্রভাব। হ্যাঁ, আইটি সেক্টরের পতন আমাদের দেখিয়ে দিল যে ভারতীয় বাজার বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়। আমেরিকার AI সংক্রান্ত খবর আমাদের দালাল স্ট্রিটকে নাড়িয়ে দিতে পারে। আর AI ডিসরাপশনের ফলে কোন কোন আইটি কোম্পানির উপর কেমন প্রভাব পড়তে পারে তার বিস্তারিত বিশ্লেষণও আমাদের অ্যাপে রয়েছে। আর 3 নম্বর শিক্ষা, দেশীয় শক্তিই ভরসা। FII-রা যখন বিক্রি করে তখন DII-দের কেনাকাটা বাজারকে একটা বড় সাপোর্ট দেয়। এটা আমাদের বাজারের স্থিতিশীলতার একটা বড় কারণ। আর এই FII/DII ফ্লোয়ের প্রবণতা এবং ঐতিহাসিক ডেটার সঙ্গে তুলনা করতে আমাদের সম্পূর্ণ রিপোর্টটি তো দেখতেই হবে। তাহলে আজ আমরা কি জানলাম? 1. হেডলাইন সূচকের চেয়ে সেক্টরাল পারফরম্যান্স এখন বেশি গুরুত্বপূর্ণ। 2. আইটি সেক্টরে AI নিয়ে একটা বড় চিন্তার কারণ তৈরি হচ্ছে, একটা কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত। 3. ডোমেস্টিক বা দেশের উপর নির্ভরশীল সেক্টর যেমন PSU ব্যাংক এবং রিয়ালিটি এখনও শক্তিশালী। আর 4. FII বিক্রির চাপ DII কেনাকাটা দিয়ে সামলানো হচ্ছে, যা ভারতীয় বাজারের জন্য একটা বড় ইতিবাচক দিক। একদম ঠিক। আর সবশেষে আমাদের বাধ্যতামূলক ডিসক্লেমার। মনে রাখবেন, এই পডকাস্ট শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমরা সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। নিজের গবেষণা না করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগের আগে একজন রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন। সম্পূর্ণ রিপোর্টটি পড়তে একদম ভুলবেন না WeLearnInvesting.com। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল প্রেস করুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আর ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাই, প্রথাগত আইটি সার্ভিসেস মডেল কি সত্যি তার শেষের দিকে এগোচ্ছে? যদি তাই হয়, তাহলে ভারতের পরবর্তী দশকের বৃদ্ধির গল্পটা কোন নতুন সেক্টর থেকে উঠে আসবে? WeLearnInvesting এর পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে। ভালো থাকবেন।